আমার নাম রাধিকা এবং আমি একজন ৩০ বছর বয়সী বিবাহিত মহিলা। আমার বিয়ের ৪ বছর হয়ে গেছে এবং আমার ১ বছরের ছেলেও আছে। আমার এখনও চেহারায় আগের মতোই সুন্দর, তাই বিভানও ভাবেনি যে আমি তার। ঠিক আছে, আমিও তাকে অনেক বুঝিয়েছিলাম যে যদি তার বাড়ি বা মামা জানতে পারে তবে সমস্যা হবে। কিন্তু বিভান রাজি হয়নি এবং সে আমার পিছনে চলে গেছে। সেই কারণেই শেষ পর্যন্ত আমাকে হ্যাঁ বলতে হয়েছিল এবং তারপরে বিভান আমার সাথেই থাকে পুরো ১ মাসের জন্য। হ্যালো বন্ধুরা, আমাদের আরেকটি মজাদার গল্পে স্বাগতম। আশা করি এই গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমাদের শহরে একটা পোশাকের দোকান আছে, সেজন্য আমি আর আমার স্বামী মুকেশ ২ বছরের জন্য গ্রাম ছেড়েছি। আমরা শহরে থাকতে এসেছি। এই সময় বিভান তার স্কুল ছুটি পার করতে আমাদের কাছে এসেছিল। বিভান আমার শালকের বড় ছেলে। বর্তমানে সে ১০ম শ্রেণীতে পড়ত। ১ মাসের ছুটি পেয়েছিলেন, সেজন্যই তিনি ছুটি উপভোগ করতে চেয়েছিলেন। বিভান এলে আমি তাকে নিতে বাস স্টপে গিয়েছিলাম, কারণ আমার স্বামী মুকেশ যথারীতি দোকানে থাকতেন। আমি যখন বাস স্টপ থেকে বিভানকে নিতে গিয়েছিলাম তখন আমি একটি পোশাক পরেছিলাম। এটা নিয়েছিলাম কারণ আমি মাঝে মাঝে এমন পোশাক পরি, এমনকি আমার স্বামী মুকেশও আমাকে কিছু বলে না। বিভান বাস স্টপে বসে আমার জন্য অপেক্ষা করছিল। এখন বলি বিভান সম্পর্কে। সে আমার ফুফুর ছেলে। আমি অনেক দূরে এক গ্রামে থাকি, তাকে ডাকাডাকি করা হয়, কিন্তু বিভান পোশাক পরে আমাকে চিনতে পারেনি এবং এখানে দেখতে শুরু করে। আমি তাকে হাত দিয়ে ইশারা করলে সে আমার কাছে এলো এবং কাছে আসতেই প্রথমে আমার শরীরটা স্পর্শ করল। আমিও তাকে আশীর্বাদ করে ধরলাম। আমি তার কাছে এটি প্রযোগ করে বললাম, দোস্ত, এখন থামুন বিভান, আমি এত বুড়ো নই। তখন বিভান হেসে বলল, না আন্টি, তোমাকে এখনো ১৮ বছরের মতো মনে হয়। তুমি সিঁদুর না দিলে আমি তোমাকে চিনতে পারতাম না। তুমি যে কোনো সন্তানের মা, বলতে পারবো না। তাই আমি বিভানকে সরিয়ে দিয়ে বললাম, এখন থামো বিভান, এত মিথ্যে বলো না দোস্ত, তোমার মামা বলছে এখন আমার মধ্যে সেই জিনিসটা নেই। তখন বিভান বলল, আমি সত্যি বলছি আন্টি, আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমি বিভানের প্রশংসা শুনে অনেক খুশি হয়েছিলাম, কারণ মুকেশ আমার মোটেও প্রশংসা করেনি। সে তার কাজ শেষ করে ঘুমাতে গেল। বাড়ি ফেরার সময় বিভান সারাটা পথ ধরে আমার হাত ধরেছিল। আমি বিভানকে বললাম, তুমি এত ছোট নও যে তুমি হারিয়ে যাবে। তখন বিভান বলল, তাহলে কি হলো আন্টি, আপনার হাত ময়লা হয়ে যাচ্ছে। বিভানের উচ্চতা আমার থেকে একটু কম ছিল এবং তার উপরে আমিও পরা ছিলাম না আজ শাড়ি। সেজন্য আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। আমি বাড়িতে পৌঁছানোর সাথে সাথে বিভান গোসল করে নিল। আমি তার জন্য চায়ের সাথে কিছু নাস্তাও রেডি করলাম। তারপর দুইজনে বসে চা খেলাম। তারপর আমি বিভানকে আমার শালিকা এবং শালকের সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। মুকেশকেও জিজ্ঞেস করে ফোন করে জানাল যে বিভান এসেছে। আমার ছেলেও তখনও ঘুমাচ্ছিল। আচ্ছা, আমার ছেলের নাম সঞ্জয়, কিন্তু আমরা তাকে আদর করে সঞ্জু বলে ডাকি। তারপর কথোপকথনের সময় আমি দিওয়ানকে জিজ্ঞাসা করলাম, আপনি কি এখনও ঘুমাচ্ছেন? আপনি কি কোনো গার্লফ্রেন্ড বানিয়েছেন নাকি সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছেন? আমার মুখ থেকে এমন কথা শুনে বিভান লজ্জা পেতে থাকল। তারপর আমি ওকে বললাম, এখনো হাল ছেড়ে দিও না দোস্ত, তুমি কি মেয়ের মতো এত লজ্জা পাচ্ছ? আমি কোনো ফুফুকে বলবো? বিভান বলল, না আন্টি, এমন হয় না, একটা মেয়ে আছে, কিন্তু আমি তাকে আজ পর্যন্ত কিছু বলিনি। তখন আমি হেসে বললাম, তার মানে তুমি এখন পর্যন্ত কিছু করনি? তখন বিভান বলল, কিছু একটা করতে ছাড়ো আন্টি, আমিও আজ পর্যন্ত কিছু দেখিনি। বিভানের এমন কথা শুনে হাসতে হাসতে আমি শেষ হতে থাকলাম। আমরা যখন কথা বলছি তখন ৫টা বেজে গেছে, আমরা বুঝতে পারিনি এবং আমার ছেলে সঞ্জয়ও জেগে উঠেছে। তাই বিভান তার সাথে খেলতে শুরু করেছে এবং আমি ঘরের কাজ করছিলাম। আবার একটু ধরে পড়ল। কিছুক্ষণ পর বিভান সঞ্জয়কে আমার কাছে নিয়ে এলো, কারণ সে অনেক কাঁদছিল। বিভান বলল, আন্টি, অনেক দেরি হয়ে গেছে, সে চুপ করছে না, এখন আপনি তার যত্ন নিন। সঞ্জয়কে নিয়ে গিয়ে জানতে পারলাম সে ক্ষুধার্ত, কারণ আজ বিকেলেও আমি তাকে খাদ্য দেইনি, তাই রান্নাঘরেই তাকে খাওয়াতে থাকলাম। আমি যখন আমার ছেলে সঞ্জয়কে খাওয়াচ্ছিলাম তখন বিভান আমার দিকে তাকিয়েছিল এবং আমি যখন বিভানের দিকে তাকালাম তখন সে চোখ ফিরিয়ে নিল। আমি বুঝতে পেরেছিলাম যে বিভানের মনে কি চলছে। দেখা মাত্রই বিভান ওখান থেকে চলে যেতে থাকল। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, কোনো সমস্যা নেই বিভান, তোমার কি হয়েছে? দোস্ত, তুমি লজ্জা পাচ্ছ কেন? এরপর আমি বিভানকে বললাম সঞ্জয়কে বিছানায় বসাতে। ওকে ঘুমোতে দাও, এখন আর কয়েক ঘন্টা জাগবে না।
তারপর আমি সবার জন্য খাবার রান্না করলাম, আর ততক্ষণে মুকেশও দোকান থেকে চলে এসেছে। সেও গোসল করে বারান্দায় এসে খাবার খেয়েছে। খাওয়ার পর মুকেশ কিছুক্ষণ বিভানের সাথে কথা বলেন। কথা বলে রান্নাঘরে গিয়ে কাজ শেষ করে মুকেশ তার রুমে ঘুমাতে চলে গেল, কারণ সারাদিনের কাজের কারণে সে ক্লান্ত হয়ে পড়ে। এরপর আমি আমাদের পাশের ঘরে বিভানের জন্য একটি বিছানা রেখেছিলাম, কারণ এখন বাইরে একটু ঠান্ডা হচ্ছে। তারপর আমি আমার রুমে চলে গেলাম। ততক্ষণে মুকেশও সঞ্জয়কে দোলনায় শুতে দিয়েছিল এবং সে আমার জন্য অপেক্ষা করছিল। কিন্তু আমি যখন ঘর করতে করতে বিছানার কাছে পৌঁছলাম, দেখলাম যে মুকেশ আমার জন্য অপেক্ষা করতে করতে ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে। এটা দেখে আমার সব অনুভূতি শেষ হয়ে গেল, কারণ মুকেশ গত কয়েকদিন ধরে একটু টেনশনে ছিল, মনে হয় দোকানটা ঠিকঠাক চলছিল না। তখন আমিও ওকে জাগাইনি, কারণ আমি ওকে আর বিরক্ত করতে চাইনি, তাই আমিও শুয়ে পড়লাম মন খারাপ করে। তবে তারপর মনে পড়ল আজ বিভানও এসেছে, তাই সময় পার করতে ওর রুমে গেলাম। বিভান বিছানায় শুয়ে একটা মুভি দেখছিল, আর আমাকে দেখেই হঠাৎ বসে পড়ে বলল, আরে আন্টি, কি হয়েছে, এখনো ঘুমাওনি? আমি বললাম, না, আমি ঘুমাতে পারি না, তাই তোমার কাছে এসেছি। কি দেখছিস? বিভান বললেন, কিছু না, আমি শুধু ঘুমাতে পারিনি, তাই সিনেমাটি দেখছিলাম। আমি মজা করে জিজ্ঞেস করলাম, ঠিক আছে, তুমি কোনো সিনেমাটি দেখছো? এটা কি ওটাতে বাজছে? বিভান লাজুক গলায় বলল, না আন্টি, এভাবে কথা বলছেন কিভাবে? আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? তুমি কি ইংরেজি সিনেমা দেখো না? বিভান বললেন, হ্যাঁ, আমি মাঝে মাঝে দেখি। তারপর বিভানও আমাকে জিজ্ঞেস করল, আন্টি, আপনি কি দেখেন? আমি বললাম, হ্যাঁ, মাঝে মাঝে আমিও তোমার মতো দেখতে। তখন বিভান বলল, সত্যি আন্টি, আপনি এত মিষ্টি কথা বলেন যে আমার সাথে কথা বলতে ইচ্ছে করে। সারারাত এইভাবে আপনাকে ভালো দেখাচ্ছে। তারপর আমি হেসে বললাম, এই মুহূর্তে তুমি 1 মাস অপেক্ষা করলেও আমার কথায় বিরক্ত হয়ে যাবে, তোমার চাচা যেমন বিরক্ত। তখন বিভান আস্তে করে বলল, আন্টি, কিছু মনে না করলে একটা কথা বলি। আমি তাকে বললাম, হ্যাঁ, আমাকে বলুন বিভান, আমি ভালো না খারাপ, আমি রাজি হলে। বিভান বলল, আন্টি, আপনার আশেপাশে আপনার মতো কেউ থাকলে দয়া করে আমাকে গুছিয়ে দিন, আমার ছুটিও এভাবেই সহজে পার হয়ে যাবে। তখন আমিও ক্ষেপে গিয়ে বললাম, ওহ ছেলে, আপনি এত কথা বলছিলেন? লম্বা যে অনেক, তুমি সুন্দর, তুমি কিউট। আমি যদি তোমার কাছে এতই কিউট মনে হয়, তবে আমি কেন এত আশেপাশে, আমার কি দোষ? তারপর বিভান হাসি মুখে বলল, আন্টি, কি আছে আপনি কথা বলছেন, ভালো হচ্ছে। তারপর ভারী মুখে বললাম, আপনার স্বাস্থ্য মানে কি? আমি কিছুই জানি না। আজ সকালে যখন আমি সঞ্জয়কে খাওয়াচ্ছিলাম, তখন তুমি কোথায় দেখছিলে আর কি করছিলে, যখন আমি মেঝে মুছছিলাম, আর এখন তুমি আমার সামনে নির্দোষ হয়ে আছো? হ্যাঁ, আপনি কি ভাবছেন? আমি কিছুই জানি না। আমার এই সব কথা শুনে বিভানের মুখ 12 বছর হয়ে গেল, এবং তিনি বললেন, দুঃখিত চাচা, দুঃখিত, আপনার খারাপ মনে হচ্ছিল, বন্ধু, আমি মজা করছিলাম। তারপর আমি বিভানকে বললাম, না, এতে দুঃখিত বলার কিছু নেই, আপনারা সব ছেলেই এক। আগে আমাদের রাগ করেন, তারপর সরি বলে আমাদের বিব্রত করেন। তারপর আমাকে খুশি করতে বিভান বললেন, আন্টি, আপনি যখন রাগ করেন, তখন আরও সুন্দর হন। আমি বিছানা থেকে উঠে বললাম, শুধু করো, এত মাস্ক পরার দরকার নেই। এখন ঘুমাতে যাও, আমাকেও অনেক ভোরে উঠতে হবে। আমি চলে যেতেই বিভান আমার হাত ধরে বলল, আন্টি, এখন আমরা বন্ধু। আমি বললাম, এত তাড়াতাড়ি পাবো না। আর হাসতে হাসতে এই বলে সে আমার রুমে এলো। তারপর সকালে আমিও শুয়ে পড়লাম, যতক্ষণ না মুকেশও বাইরে থেকে ফিরে এসেছিল এবং বিভানকে নিয়ে গিয়েছিল। তখন বিভানের চোখে ঘুম স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি মুকেশকে বললাম, তুমি বেচারা, বিভানের ঘুম নষ্ট করছো কেন? ওর চোখের দিকে তাকাও, তখনও লাল। মুকেশ হেসে বলল, কিছু হবে না, রাধিকা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে, এবং সে চা খেতে শুরু করল। এতক্ষণে সঞ্জয়ও জেগে গেছে, তাই আমিও তাকে খাদ্য খাওয়াতে থাকলাম। এরপর মুকেশ বললেন, রাধিকা, তুমি তাড়াতাড়ি আমাদের জন্য খাবার তৈরি করো। আজ আমি বিভানকে সাথে নিয়ে যাচ্ছি, এটাও দোকানে চেক করা হবে। বিভানকে সাথে নিয়ে যাওয়ার কথা বলার সাথে সাথেই আমার সব স্বপ্ন ঠান্ডা হয়ে গেল। আমি মুকেশকে বললাম, এত তাড়াহুড়ো কি, তা তো কালই। বেচারা আরাম এসেছে, তুমি মুকেশকে দেখাও। মুকেশ বলেছিলেন, আমি এইভাবে বাড়িতে বিরক্ত হতে থাকব। দোকানে থাকলে আমার মনটাও ব্যস্ত থাকে। তাই আমি রাগ করে মুকেশকে বকা দিয়ে বললাম, আমার কি হলো, আমি রোজ বাড়িতে অনেক বিরক্ত হই।
আমি ভাবলাম বিভান এসেছে, তাই হয়তো মজা করে কয়েকটা দিন পার করে যাবে, কিন্তু এখন ওকে সাথে নিয়ে যাচ্ছেন। আমার মুখ থেকে এত কথা শোনার পরে মুকেশ মুখটা টেনে বলল, ঠিক আছে বাবা, আমি এখন তোমাকে নিচ্ছি না, রাগ করো না, কিন্তু সত্যি কথা, আমি যদি তোমাকে বলি তুমি রাগ করলে তোমাকে আরও বেশি সুন্দর দেখায়। তারপর মুখ করে তাকে বললাম, এত মিথ্যা প্রশংসা করো না। এখন তুমি মন স্থির করেছ, আমাকে দোকানে নিয়ে যাও, তারপর বলবে আমি তোমার কথা শুনি না। তারপর আমি তাদের দুইজনের জন্য খাবার গুছিয়ে দিলাম এবং সে সন্ধ্যায় দোকান থেকে আসার সাথে সাথে মুকেশ যথারীতি গোসল করতে গিয়েছিল, কিন্তু বিভান সোজা রান্নাঘরে চলে এসেছিল, কারণ আমি সেখানে রুটি বানাচ্ছিলাম। সে আসতেই বিভান আমার শরীরে মাথা রেখে বলল, আন্টি, আজ আপনার দিন ছাড়া আমার একদম ভালো দেখাচ্ছে না। তাই আমি বললাম, হ্যাঁ জানি, তবে আগে বলুন নিরাপত্তা নিয়ে এসেছেন কি না। তারপর বিভান বলল, হ্যাঁ আন্টি, আমি এনেছি। তারপর আমি বিভানকে বললাম তাড়াতাড়ি গোসল করে তারপর আমরা ডিনার করব। বিভান যখন গোসল সেরে এলো ততক্ষণে মুকেশ খেয়ে ফেলেছে এবং সঞ্জয়ের সাথে খেলছে। তারপর আমি বিভানের জন্য খাবার তৈরি করি এবং তার সাথে পাত্র পরিষ্কার করতে শুরু করি। খাওয়া শেষে বিভানও বাসনপত্র নিয়ে রান্নাঘরে এলো এবং আমি তাকে কাজ করতে দেখে বললাম, আন্টি, এত কাজ করলে নিশ্চয়ই ক্লান্ত হয়ে যাবেন, এসো আমিও পরিষ্কার করব। আমি মুচকি হেসে বললাম, এখন চাচা ইমপ্রেস করছেন। বিভান বলল, আন্টি, এমন হয় না, কিন্তু আজকাল তোমার উপর এত চাপ কেন জানি না। যখন তাকে আদর করা হচ্ছিল আমিও বিভানকে বিরক্ত করে বলেছিলাম, আমি জানি কেন বিভানকে এত আদর করা হচ্ছে। এই কথা শুনে বিভানও মুচকি হেসে বলল, আন্টি, আপনিও সবকিছুর বিপরীত অর্থ খুঁজে নিন। এরপরে আমি আমার ঘরে এসে দেখি মুকেশ আমার জন্য অপেক্ষা করছিল এবং সে সঞ্জয়কে যথারীতি ঘুমাতে দিয়েছে। রুমে ঢুকতেই মুকেশকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এখনো ঘুমাওনি? মুকেশ বলল, কিছু না। একইভাবে আমিও ঘুমাতে পারছিলাম না, তাই আমিও বিরক্ত হয়ে বললাম, আচ্ছা, আমি এতদিন ঘুমাতে পারিনি। তখন মুকেশ বলল, রাধিকা, তুমি জানো গত কয়েকদিন ধরে দোকানের কাজ ভালো যাচ্ছে না, তাই আমি টেনশনে আছি। মুচকি হেসে বললেন, ওকে বাবা, ঠিক আছে, বেশি আবেগী হওয়ার দরকার নেই, একটু ধৈর্য ধরুন, হাত পা ধুয়ে আজ অনেক দিন পর ফিরে আসব। আমাকে মুকেশের মতো মনে হয়েছিল, তাই অনেক খুশিও হয়েছিলাম। তারপর মুকেশ আমাকে আধ ঘন্টা ছাড়েনি, অবশেষে আমাকে হার মানতে হলো। আজ অনেক দিন পর মুকেশ আমাকে এত সময় দিয়েছিল, না হলে সে 2 মিনিটও টিকতে পারত না। এরপরে আমরা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলাম এবং আমি বিভানের কথাও ভাবিনি। তারপর সকালে যখন চা দিতে গেলাম বিভানকে, সে গেলেও চা পান করল। আমি জানতাম যে সে রাতের জন্য রাগ করেছে, তাই আমি তাকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বিভান, তার খালার উপর রাগান্বিত বলে মনে হচ্ছে। আমি এই কথা বলার সাথে সাথেই বিভান বলল, রাতে এলে না কেন আন্টি? আমি জানি রাত 1টার দিকে তোমার আমি ততক্ষণ অপেক্ষা করেছি এবং তার কথা শুনে চুপ করেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছিলাম যে আমরা যা করতে যাচ্ছি তা কতটা ভুল, কারণ অনেক দিন পরে আমার ইচ্ছা কমে গেছে। তাই আমিও বিভানকে ভালোবাসার সাথে বোঝানোর চেষ্টা করেছি এবং তাকে দুঃখিত করার চেষ্টা করেছি। যখন আমি জানতে চাইলে বিভান বলল, আন্টি, আপনি কি ধরনের কথা বলছেন? আমি জানি কাকা আপনাকে রাতে ঘুমাতে দেয়নি, তাই আপনি এটা পছন্দ করেন না, কিন্তু কোনো সমস্যা নেই, আপনি এটা আগামীকাল বা পরশু দেখতে পারেন, কিন্তু আপনি এই ধরনের কথা বলবেন না। বিভানের অস্থিরতা দেখে আমি অনেক বিরক্ত হয়েছিলাম। এখন আমি জানতাম যে বিভান বুঝতে যাচ্ছে না। এদিকে মুকেশ ডাক দিল, রাধিকা, তাড়াতাড়ি খাবার রেডি কর, আজ তাড়াতাড়ি যেতে হবে। তারপর রান্নাঘরে গেলাম। আর মুকেশ যখন চলে যেতে থাকল তখন আমি ওকে বলেছিলাম, আজও বিভানকে সাথে নিয়ে যাও, কারণ আমি জানতাম সে বাড়িতে থাকলে আমাকে ছেড়ে যাবে না। কিন্তু তখন মুকেশ বলল, এইটা কি, কালকে তুমি বলছো যে ওকে বাসায় থাকতে দাও, আর আজ ওকে নিয়ে যাবার পর সে এটা করছে। আর বিভানেরও গতকাল দোকানে যেতে ভালো মনে হচ্ছে না, এই কাজটা কেমন হবে? মুকেশ চলে যেতেই বিভান আমার পেছনে রান্নাঘরে এসে বসার চেষ্টা করল। আমাকে বোঝান। আমার মনে হলো, আন্টি প্লিজ রাজি। বিভানের এই অবস্থা দেখে আমারও মনে হতে থাকল যে সে এখন রাজি হবে না, এবং আমিও এর কারণ ছিলাম। তাই আমি ক্লান্ত হয়ে বিভানকে হ্যাঁ বললাম, ঠিক আছে বাবা। বিভান, চল রুমে যাই। কিন্তু সেই সময় আমার চোখ পানিতে ভরে গিয়েছিল। আমি জানি না কেন খুশির পরিবর্তে কান্না আসে। যা দেখে বিভান বলেছিল, আন্টি আপনি খুশি নন? বিভান এই কথা বলার সাথে সাথে কেন জানি না আমি কাঁদতে থাকলাম এবং আমি তার পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করলাম, দয়া করে বিভান, আমাকে ক্ষমা করুন, এই সব আমার। এটা আমার ভুল, তোমার সাথে এইভাবে ঠাট্টা করা আমার উচিত হয়নি।
সেই দিন তুমি বাড়ি এলে তোমাকে দেখেই আমার অস্থির মনে হতে থাকে। কেন জানি না, তোমার প্রতি আকৃষ্ট হচ্ছিলাম, তবে আস্তে আস্তে আমি বুঝতে পারলাম এই সব ঠিক না, এইটা অনেক ভুল। বিভান, তুমি আমার ছেলের মতো, তোমার সাথে এই সব। আরে না না, আমার সাথে এমন হবে না, আমাকে ক্ষমা করুন বিভান। এই কথা শোনার পর বিভান সেখানেও থামেননি। এক মুহূর্ত সে দ্রুত তার কাজ শুরু করে। আমি আমার পোশাকগুলো গুছিয়ে গ্রামে ফিরে গেলাম। তাই বন্ধুরা, এই ছিল আজকের গল্প, যে গল্পে আমার কিছু ভুল এবং অনুভূতির কারণে একটি সুন্দর বাড়ি ধ্বংস হয়ে গেছে। এই গল্প সম্পর্কে আপনার মতামত কি? মন্তব্যে আমাদের বলুন। ভিডিওটি ভালো হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।